আসসালামু আলাইকুম ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই টাইটেলের যে ভিডিওটা আমি শুরু করেছিলাম, পার্ট 1-এর ভিডিওটা আমরা 2 দিন আগে দিয়েছিলাম। তার সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত ভিডিওতে আমরা দুইটা জিনিস দেখেছি। একটা হচ্ছে একটা বিজনেসের গ্রোথ হচ্ছে কিনা এই বিষয়টা কিভাবে দেখব, এটা আমরা চেক করেছি তার টপ লাইন অ্যানালাইসিস এবং বটম লাইন অ্যানালাইসিসের মাধ্যমে। এরপরে আমরা এটাও দেখেছি যে কোম্পানিটা এই গ্রোথ নিয়ে আসার জন্য তার ডেট কেমন ছিল বা কেমন লোন টোন নিয়েছে, সেগুলা কি সঠিক আছে কিনা, বা সেই লোনগুলোর বিপরীতে সে সঠিক রিটার্ন জেনারেট করতে পারতেছে কিনা, অথবা এই লোনগুলো পরিশোধ করার মতো ক্যাপাবিলিটি তার আছে কিনা, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমাদের প্রথম ভিডিওতে পার্ট 1-এ। সো আপনাকে রিকোয়েস্ট করছি, যদি ওই ভিডিওটা দেখে না থাকেন দেখে নেন, কারণ এই ভিডিওটা বুঝতে গেলে ওই পার্টটুকু দেখে আসা জরুরি। সো আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সহজ পার্ট 2-এর ভিডিও আজকে উপস্থাপন করব। তবে তার আগে বলে নিচ্ছি যে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুইটাকে একত্রিত করে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। এই কোর্সের ডিটেল কোর্স আউটলাইনটা যদি দরকার হয় আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়, অথবা এই ভিডিওর পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সো দর্শক, আজকে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিক ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আসলে আলোচনা করব যে ইজ দ্য ম্যানেজমেন্ট এফিশিয়েন্ট ইন ব্রিঙ্গিং এ হায়ার রিটার্ন টু দ্য ইনভেস্টর্স। আমরা যারা একটা স্টকে লং টার্মের বিনিয়োগ করি, আমরাই হচ্ছে ইনভেস্টর। তো আমাদের প্রতিনিধি হিসাবে এই কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা কাজ করে। সো তারা আমাদের ইনভেস্টমেন্টের এগেনস্টে তারা কি পরিমাণ রিটার্ন জেনারেট করে, এইটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। যদি কোনো ম্যানেজমেন্ট খুব ভালো রিটার্ন জেনারেট করে, তাহলে আমি ধরে নিতে পারবো যে এই ম্যানেজমেন্টটা এফিশিয়েন্ট, অথবা এই ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি আছে বিধায় সে আমাদেরকে ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছে। এইটা বোঝার জন্য আমরা দুইটা রেশিও ক্যালকুলেট করব। একটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি, আর একটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এই রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে আপনি চাইলে একটা কোম্পানির ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি বুঝতে পারবেন, প্লাস ওই ম্যানেজমেন্টের ক্যাপিটাল অ্যালোকেশন পাওয়ারটা বুঝতে পারবেন। তার মানে ওই কোম্পানিতে ওই ম্যানেজমেন্টকে ইনভেস্টররা যে পরিমাণ ক্যাপিটাল দিয়েছে, সেই ক্যাপিটালের বিপরীতে ও কীরকম রিটার্ন জেনারেট করে দিচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, ROE এবং ROCE দ্বারা একটা কোম্পানির ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি, তার প্রফিটেবিলিটি এবং তার ক্যাপিটাল অ্যালোকেশন পাওয়ার, এই তিনটা জিনিস একত্রে দেখতে পারি। সো সৌরভ মুখার্জির কথা অনুযায়ী কোনো কোম্পানির ROCE এইটা যদি গ্রেট হয়, তাহলে ওই কোম্পানির ম্যানেজমেন্ট যে গ্রেট এইটা বোঝা যাবে। অর্থাৎ তার নজরে, সৌরভ মুখার্জির নজরে এবং আমারও নজরে মূলত একটা কোম্পানি ভালো কিনা এটা যদি বুঝতে চান, তাহলে ROCE দিয়েই যথেষ্ট। সো আপনি যে করতে পারেন একটা কাজ, সেটা হচ্ছে যে একটা মার্কেটের বেস্ট 5টা বা বেস্ট 10টা কোম্পানি বের করবেন ROCEর উপর বেস করে। মানে আমাদের দেশের মার্কেটের টপ 10 ROCE ধারী কোম্পানি যদি আপনি বের করে ফেলতে পারেন, তাহলে ওইটা হবে বেস্ট 10টা কোম্পানি। ওকে, আমরা তাহলে এখন এই ROE এবং ROCE বের করার চেষ্টা করব। সেটা কিভাবে? ROE যে বের করবেন, এটার সূত্রটা কি হবে? আপনি একটা কোম্পানি নেট প্রফিট আফটার ট্যাক্সকে আপনি তার টোটাল ইকুইটি দিয়ে ডিভাইড করতে পারলেই আপনি ROEটা বের করে ফেলতে পারবেন। তো আমরা যেহেতু প্রথম ভিডিওতে আমরা স্কোয়ার ফার্মাকে উদাহরণস্বরূপ নিয়েছিলাম, আমরা এটাই করব। সো স্কোয়ার ফার্মার নেট প্রফিট আফটার ট্যাক্স কত সেটা আমাকে দেখে আসতে হবে। এটা হচ্ছে তার অ্যানুয়াল রিপোর্ট 2022-এর 30শে জুনের ডাটা। এখানে আমি নেট প্রফিট কোথায় পাবো? এই যে নেট প্রফিট আফটার ট্যাক্স, এটা কত? 1817 কোটি 67 লাখ টাকা। তাহলে আমি এখানে লিখবো কত? 1817 কোটি 67 লাখ টাকা। এটাকে আমি ডিভাইড করব টোটাল ইকুইটি দ্বারা। টোটাল ইকুইটি থাকে কোথায়? ব্যালেন্স শিটে। তাহলে এই হচ্ছে আমার শেয়ার হোল্ডার্স ইকুইটি। এখানে কত শেয়ার হোল্ডার্স ইকুইটি? 10,345 কোটি 29 লাখ টাকা। 10,345 কোটি 29 লাখ টাকা। এটাকে যদি আমি ডিভাইড করি, তাহলে আসবে 1817.67 ডিভাইডেড বাই 10,345.29। তাহলে আসতেছে 0.1757। 0.1757। এইটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি,
তাহলে পার্সেন্টেজ আকারে পাবো 17.57%। তার মানে স্কয়ার ফার্মা লিমিটেডের রিটার্ন অন ইকুইটি হচ্ছে 17.57%। এখন আপনি আমাকে বলেন তো স্কয়ার ফার্মার রিটার্ন অন ইকুইটি 17.57%, এটা কি ভালো না খারাপ? এইটা ভালো না খারাপ এটা বোঝার জন্য দুইটা কাজ করতে পারেন। নাম্বার ওয়ান, গত বছরগুলোতে যেমন 20 সালে বা 21 সালে বা 19 সালে স্কয়ার ফার্মার আরওই কত ছিল সেটা ক্যালকুলেট করেন, করে দেখেন যে এর আরওইটা গ্রো করছে কিনা। যদি গ্রো করে তাহলে ভালো। আরেকটা প্যারামিটার আপনি দিতে পারেন, সেটা হচ্ছে যে তাহলে কাজ করেন স্কয়ার ফার্মার যে পেয়ার কম্পিটিটর যেমন বিএক্স ফার্মার আরওই সেম নেচারে আপনি ক্যালকুলেট করেন, তাহলে আপনি পাবেন বিএক্স ফার্মার আরওই পাবেন হচ্ছে 11%। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে বিএক্স ফার্মার চাইতে স্কয়ার ফার্মার আরওইটা মোটামুটি বেটার। এবার যদি আপনি আরও একটা দেখেন, ধরেন একমি ল্যাবটা যদি আপনি দেখেন, একমি ল্যাবেরও যদি এই পদ্ধতিতে ক্যালকুলেশনটা করেন তাহলে দেখবেন একমি ল্যাবের আরওই হবে হচ্ছে 9%। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে একটা কোম্পানির আরওই বের করলেই শুধু হবে না, ওকে তার নিজের পেয়ারের সাথে কম্প্যারিজনটা করতে হবে, অথবা তাকে আপনি চাইলে তার যে প্রিভিয়াস ডাটা ওইটার উপর বেস করেও তাকে আপনি কম্প্যারিজনটা করতে পারেন। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে আরওইর উপর বেস করে ফার্মা সেক্টরে স্কয়ার ফার্মা, বিএক্স ফার্মা এবং একমি ল্যাব তিনটার মধ্যে বেটার পারফর্ম করছে হচ্ছে স্কয়ার ফার্মা লিমিটেড। ওকে, আরও এর ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এবার আমরা দেখব রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বের করার জন্য আপনাকে যে সূত্রটা ইউজ করতে হবে, আসলে তিনটা সূত্র দিয়ে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বের করা যায়। আমি যেটা ব্যবহার করতেছি, আপনি তিনটার যে কোনো একটা ইউজ করতে পারবেন। সবচেয়ে সহজ বা সবচেয়ে ভালো পদ্ধতিটা আমি দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে একটা কোম্পানির আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটিকে আপনি ডিভাইড করবেন হচ্ছে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে। টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে, তার মানে একটা কোম্পানির আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এই জিনিসটাকে আপনি ভাগ করবেন টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে। তাহলে আমাকে প্রথম বুঝতে হবে যে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এই জিনিসটা আসলে কি। তিনটা ফিগার যোগ করলে আপনি মূলত এটা পাবেন। নাম্বার ওয়ান, নেট প্রফিট আফটার ট্যাক্স, এটার সাথে যোগ করবেন হচ্ছে ইনকাম ট্যাক্স, কোম্পানিটা বছরে যে ইনকাম ট্যাক্স পে করছে টোটাল এইটা, তার সাথে যোগ করবেন হচ্ছে ফিনান্সিয়াল কস্ট, ফাইন্যান্স কস্ট অথবা ফিনান্সিয়াল এক্সপেন্স এগুলা। এটাকে আপনি ডিভাইড করবেন কি দিয়ে? টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। তো টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড আমরা কি বলছি, এখানে থাকবে হচ্ছে টোটাল ইকুইটিটা যোগ হচ্ছে গিয়ে লং টার্ম ডেট যোগ হবে শর্ট টার্ম ডেট। ওকে, ডেট মানে হচ্ছে ব্যাংকের দায় বা ব্যাংকের যে লোনটা ওইটা। আর তাহলে কি হচ্ছে, একটা কোম্পানিতে টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড জিনিসটা আসলে কি? একটা কোম্পানিতে ব্যবসা করার জন্য মালিক পক্ষ তার পকেট থেকে যে টাকাটা দেয় ওটা হচ্ছে টোটাল ইকুইটি, আবার ব্যাংকের থেকে যে লোন নিয়ে দেয় ওটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যাপিটাল। তার মানে মালিকের পকেটের টাকা প্লাস ব্যাংকের লোন দুইটা মিলে যে ক্যাপিটালটা কোম্পানিতে দেওয়া হচ্ছে, ওই কোম্পানির বিপরীতে এই কোম্পানিটা কি পরিমাণ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স জেনারেট করতে পারতেছে, এইটা হইতেছে এই হিসাবটার মূল ব্যাপার। তো আমরা যদি এই হিসাবগুলো দেখতে চাই তাহলে বুঝবো নেট প্রফিট আফটার ট্যাক্স কত, একটু আগে আমরা দেখেছি 18,17,67, তাহলে 18,17,67 কোটি টাকা, এটা হচ্ছে এটা হচ্ছে নেট প্রফিট। এর সাথে আমাকে যোগ করতে হবে হচ্ছে ইনকাম ট্যাক্সে কত টাকা আছে। তাহলে এই যে ইনকাম স্টেটমেন্টে যাব, ইনকাম ট্যাক্সটা আমার লাগবে। তাহলে ইনকাম স্টেটমেন্টে ইনকাম ট্যাক্সটা কোথায়? ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এই যে 460 কোটি 70 লাখ টাকা, 460 কোটি 70 লাখ টাকা, 460 কোটি 70 লাখ টাকা যোগ করব ফিনান্সিয়াল কস্ট। তাহলে ফিনান্সিয়াল কস্ট কোনটা? এই হচ্ছে আমার ফিনান্সিয়াল কস্ট। তাহলে এটা কত? মাত্র 29,000। মাত্র 29,000 যেহেতু, এটাকে আমি ইগনোর করছি, লাখের ফিগারে এই 29,000 ঢুকানোর কোনো মানে হয় না। তারপরে যদি ঢুকাইতে চাই তাহলে 0029 এরকম হবে আর কি, ঠিক আছে। এবার আমি এটাকে ডিভাইড করব কি দিয়ে? আমি ডিভাইড করব তার টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড। টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড বলতে এই কোম্পানিতে যে পরিমাণ ক্যাপিটাল ঢেলে দেওয়া হয়েছে। তো কিভাবে? টোটাল ইকুইটি মালিক তার পকেট থেকে দিয়েছে, আরেকটা হচ্ছে ব্যাংকের থেকে লোন নিয়ে দিয়েছে। তাহলে টোটাল ইকুইটি পার্টটা তো আমরা এখানে দেখেছি 10,345.29, 10,345.29 কোটি, তার সাথে লং টার্ম ডেট কত এটা আমার লাগবে।
তাহলে লং টার্ম ডেট কোথায় পাবো? এই যে নন কারেন্ট লায়াবিলিটি লোনস অ্যান্ড বরোয়িংসে নন কারেন্টে আমরা পাচ্ছি 169,47,00,000 টাকা। এইটা হইতেছে গিয়ে ওর 169,47,00,000, এটা হচ্ছে তার লং টার্ম লোন। 169,47,00,000 লং টার্ম লোন। আর শর্ট টার্ম লোন কত? এই যে এইখানে কত টাকা? এটা হচ্ছে 20 কোটি টাকা। এই হচ্ছে আমার 20 কোটি টাকা। এটাকে যদি যোগ করি তাহলে আমি টোটাল ইকুইটিটা পেয়ে যাব, টোটাল ক্যাপিটাল এমপ্লয়েডটা পেয়ে যাব। তাহলে উপরের পার্টটুকু যদি আমি যোগ করতে চাই তাহলে আমি পাবো কত? 1817.67। একে যোগ করব হচ্ছে 460.7, যোগ করব হচ্ছে 0.0029, তাহলে হচ্ছে 2278.37, 2278.37 কোটি টাকা। এটাকে ডিভাইড করব কত দিয়ে? এই নিচের তিনটাকে যোগ করে, সেটা কত? 10,345.29 যোগ হচ্ছে 169.47 যোগ হচ্ছে 20, তাহলে কত হচ্ছে? 10,534। তাহলে আমার এখানে 10,534.76 তাহলে আমি যদি এটাকে এখন হিসাবটা শেষ করে দেই, 2278.37 ডিভাইডেড বাই 10,534.76, তাহলে হবে 21.63। তার আগে অবশ্য অন্যরকম হবে, 0.2163 হবে, বা এটা হবে আর কি, মূলত 0.2163। এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে আপনি পাচ্ছেন পার্সেন্টেজ আকারে 21.63% ROCE কার? স্কয়ার ফার্মা লিমিটেডের। এখন এটাও কিন্তু মিনিংলেস একটা ডাটা, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যগুলোর সাথে কম্প্যারিজনটা না করবেন ততক্ষণ পর্যন্ত এটার থেকে কোনো মিনিংফুল রেজাল্ট আপনি পাবেন না। সেম স্টাইলে বা সেম প্যারামিটারগুলো ইউজ করে যদি আপনি বিএক্স ফার্মার বের করেন তাহলে 13.49% আপনি পাবেন। আর যদি আপনি একই পদ্ধতিতে একমি ল্যাবের অ্যানালাইসিসটা করেন বা এই ক্যালকুলেশনটা করেন তাহলে আপনি ওর ROCE পাবেন 10.60%। আর আমরা স্কয়ার ফার্মার পেয়েছি কত? স্কয়ার ফার্মার পেয়েছি 21.63%। তাহলে আমরা বুঝতে পারলাম যে ROE এবং ROCE এর আসপেক্টে স্কয়ার ফার্মা, বিএক্স ফার্মা এবং একমি ল্যাবের চাইতে অনেক বেটার রেজাল্ট শো করছে। এবং আমরা বলে থাকি যে একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে অবশ্যই তার ROE মিনিমাম 20%-এর উপরে হওয়া দরকার, কিন্তু বাস্তবে আমরা স্কয়ার ফার্মাকেও গ্রেস দিয়ে হয়তো বা এই জায়গায় পাশ করাইতে হবে। তো তারপরও আমি বলবো যে যেহেতু এই সেক্টরের মধ্যে ভালো পারফর্ম করছে সেহেতু একে আপনি কাউন্ট করতে পারেন। তো স্কয়ারের সাথে বিএক্স এবং একমি ল্যাব কম্প্যারিজনটা করা হয়েছে এই দুইটা জায়গায়, ROE এবং ROCE-তে। তো আপনি চাইলে এটার সাথে রেনেটা, ওরিয়ন ফার্মা, তারপর হচ্ছে কি আপনার ইবনে সিনা, এই ধরনের আরও 3-4টা স্টক যদি আপনি এই অ্যানালাইসিসটা করে ফেলতে পারেন, তারপরে যদি দেখেন যে বেস্ট ROCE কার, যে কোম্পানিটার ROCE এবং ROE বেস্ট হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, ওই কোম্পানিগুলোই ভালো হবে বলে আপনি ধারণা করতে পারেন। সো আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পার্ট 2-র এই যে ভিডিওতে আমরা মূলত জানলাম যে একটা কোম্পানির যে ম্যানেজমেন্ট তার এফিসিয়েন্সি কেমন, সে ইনভেস্টরদের যে ক্যাপিটাল থাকে কোম্পানিতে ইনভেস্ট করা অবস্থায় তার বিপরীতে সে কীরকম রিটার্ন জেনারেট করতেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাপিটাল অ্যালোকেশন পাওয়ারটা বোঝা যায় তার এই ROCE দিয়ে। অর্থাৎ আমরা যে ক্যাপিটালটা কোম্পানিতে দিয়েছি সেই ক্যাপিটালটা সে কীরকম জায়গায় ব্যবহার করছে, কিভাবে অ্যালোকেট করছে ক্যাপিটালটা, এবং সেটা যদি ভালো হয়ে থাকে তাহলে তার রেজাল্টও কিন্তু এই জায়গাটায় ভালো আসবে। যে কোম্পানির ROCE অনেক ভালো সেই কোম্পানির ম্যানেজমেন্টের ক্যাপিটাল অ্যালোকেশন পাওয়ার ভালো, ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি ভালো, এবং ম্যানেজমেন্ট সঠিক জায়গায় সঠিক টাকা লাগিয়েছে এবং সে ভালো রিটার্ন জেনারেট করে দিচ্ছে, এবং লং টার্মের জন্য এই কোম্পানিটা পজিটিভ একটা ভাইব শো করছে বলে আপনি ধরে নিতে পারেন। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আরেকটা ভিডিওতে আমরা নিশ্চয়ই একটা কোম্পানির বিজনেসের প্রফিটেবিলিটির ব্যাপারটা এবং ম্যানেজমেন্টের অনেস্টির ব্যাপারটা আলোচনা করে আমরা এই বেসিক অফ ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওটার শেষ করব। সো আরেকটা পার্ট হবে ইনশাল্লাহ। সো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।